ডেভেলপমেন্টটাকে আসলে একদম বলতে গেলে পলিটিক্যাল ডিসকোর্স হিসেবে আমরা দেখেছি ব্যবহৃত হতে। এক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা কি বেশি ফোকাসে ছিল? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো ডেফিনেটলি সবসময় যে কোনো সরকারের জন্য প্রায়োরিটি থেকে থাকে, কারণ এটা ভিজিবল, এটা দেখা যায়। জিডিপি, এইচডিআই বা সোশ্যাল ইন্ডিকেটরসের যে এই দুর্বলতাগুলো, এগুলোকে দেখা যায় গবেষক আসলে ডেভেলপমেন্টাল প্যারাডক্স হিসেবে বলে। এই ক্ষেত্রে আপনার মতামতটা কি? ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে ইংল্যান্ডের পার ক্যাপিটা ইনকাম ডাবল করতে তাদের 57 বছর লেগেছে। বাংলাদেশে আমাদের পার ক্যাপিটা জিএনআই এটা ডবল হয়েছে 26 বছরে, মানে ইংল্যান্ডের অর্ধেক সময়। এটা ছোটোখাটো অর্জন নয়। সমস্যাটা হচ্ছে আমাদের যখন ইকোনমিক গ্রোথ বেড়েছে, একই সাথে আমাদের গভর্নেন্স ট্র্যাজেক্টরি নিচের দিকে নামতে শুরু করেছে। আমাদের করাপশন পারসেপশন ইন্ডেক্স, আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকের গভর্নেন্স ইয়ারলি ইন্ডিকেটরে দেখেন, অ্যাকাউন্টেবিলিটি, আপনার রুল অফ ল, এগুলো প্রত্যেকটা জায়গায় আমরা এখনও মাইনাসে আছি আর কি। তো এইটাকে আপনার অনেক অর্থনীতিবিদ গবেষকরা বলছেন দিস ইজ দ্য প্যারাডক্স। একটা অ্যাকাউন্টেবল রাষ্ট্র গড়তে হলে ইনস্টিটিউশন, পলিসি আর মানসিকতা, কোনটাকে আপনি ফার্স্ট অর্ডার প্রবলেম হিসেবে মনে করেন? ইনস্টিটিউশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যদি ইনস্টিটিউশনাল চেঞ্জটা না আসে তাহলে পলিসি চেঞ্জটা আসবে না। আর মানসিকতা বা ব্যক্তির পরিবর্তনটাকে আমি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি। তো আমি বলি যে মাহাথির মোহাম্মদকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের সমস্যার সমাধান হবে কিনা? হবে না। আপনি বারাক ওবামাকে নিয়ে এসে বসাই দিলেও আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। সো ইটস নট অ্যাবাউট ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স অর ওই সৎ লোক, যোগ্য লোকের বিষয় না শুধুমাত্র, কারণ প্রতিষ্ঠানগুলো এমনভাবে করাপ্ট হয়েছে, এমনভাবে ডিসরাপটিভ হয়ে গেছে যে আপনি প্রতিষ্ঠানকে ঠিক না করলে আপনি পলিসি ঠিক হবে না, বা পলিসি এবং প্রতিষ্ঠান ঠিক না হলে আপনার মানুষ ঠিক। সো আমরা অনেক সময় আগে মানুষকে বসাই আর কি, বিকজ আমাদের এখানে এই ধরনের একটা চিন্তাভাবনা আছে। তো সেইটা আমার কাছে মনে হয় যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ফাইনালের আজকের পর্বে আপনাদের জানাই স্বাগতম। ফাইনালে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার সহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে। আজকে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আমি থাকছি মাহবুবা ইসলাম। আমাদের আজকের অতিথি প্রফেসর এসকে তৌফিক এম হক, যিনি বর্তমানে শিক্ষাবিদ হিসেবে কর্মরত আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। স্যার, অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেন। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যদি একদম রাষ্ট্র ক্ষমতা, গভর্নেন্স নিয়ে প্রশ্ন শুরু করি, যে আপনি আসলে দীর্ঘদিন ধরে সাউথ এশিয়া গভর্নেন্স নিয়ে তুলনামূলক গবেষণা করেছেন, সেক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে একটা কন্টিনিউমে রাখতে হলে একদিকে এক্সট্রাঅ্যাক্টিভ স্টেট, আরেকদিকে ডেভেলপমেন্টাল স্টেট, এক্ষেত্রে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে? এটা তো ধরেন একটা খুবই কঠিন প্রশ্ন। বাংলাদেশ রাষ্ট্রের 56 বছরে তার শাসন আমলে আমরা একই সাথে দেখেছি যে রাষ্ট্রের চরিত্রের জায়গা থেকে এটি একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে কখনো কখনো আবির্ভূত হয়েছে, এবং সেই শক্তির জায়গাটা অনেক সময় কোয়ার্সিভ একটা জায়গায় চলে গেছে। এবং যতই রাষ্ট্র কোয়ার্সিভ হওয়ার চেষ্টা করেছে বা সে কর্তৃত্ববাদী হওয়ার চেষ্টা করেছে, তখনই সে আবার তার ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিগুলোকে সে সামনে নিয়ে এসছে। এটা বাংলাদেশের ক্ষেত্রে নতুন না, যে কোনো অথরিটেটিভ স্টেটের ক্ষেত্রে, অথরিটেরিয়ানিজমের ক্ষেত্রে দেখা গেছে। সেটা আমরা যদি আইয়ুব খানের আমল থেকে দেখি যে আপনার উন্নয়নকে তখন সামনে নিয়ে আসা হয়েছে, ডিসেন্ট্রালাইজেশনকে সামনে নিয়ে আসা হয়েছে, এবং সেটার মধ্যে দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে রাষ্ট্রের কেন্দ্রীয় চরিত্র যাই হোক, রাষ্ট্র যদি উন্নয়ন ডেলিভারি করতে পারে, উন্নয়ন দিতে পারে, তাহলে মানুষ সন্তুষ্ট থাকে, এবং রাষ্ট্রের জন্য গণতন্ত্র, তার ক্ষমতা কাঠামোর বিকেন্দ্রীকরণ, জনগণের অংশগ্রহণ, এটা গুরুত্বপূর্ণ না। তো এই ডিলেমার মধ্যে আমরা পাকিস্তান আমলে ছিলাম, আমরা বাংলাদেশ আমলে ছিলাম সামরিক শাসনের মধ্যে, অথবা গণতান্ত্রিক ব্যবস্থায়ও যখন আমরা দেখেছি যে এক ধরনের গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নির্বাচিত সরকার একনায়কতান্ত্রিক হয়ে উঠেছে, যেটা আমরা শেখ হাসিনার রেজিম সম্বন্ধে খুব ভালো মতো বলতে পারি, তখনও এটাকে আবার যে ডেভেলপমেন্টাল জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। ডেভেলপমেন্টাল ডেলিভারি হয়েছে, উন্নয়নের বিভিন্ন পর্যায়ে কার্যক্রম নেওয়া হয়েছে, কিন্তু সেটার জন্য অনেক কিছুকে ছাড় দিতে হয়েছে। তো এইটার একটা সাইকেল অফ মানে প্রক্রিয়া আমরা বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে বারবার দেখতে পাচ্ছি। গত 2 দশকের যে পরিবর্তনটা, এটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? পরিবর্তন বলতে মানে কি ধরনের
বাংলাদেশের রাষ্ট্রের রাজনৈতিক চরিত্রের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত 2 দশক বা 2.5 দশক আমরা যদি 2000 সালের পর থেকে দেখি যে একটা ব্যাপক ভিত্তিক ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হয়েছে। আমাদের অর্থনৈতিক উন্নয়নের একটা বড় জায়গায় আমাদের উল্লম্ফন হয়েছে। সেই সাথে আমাদের গভর্নেন্সের যে ইন্ডিকেটর সেগুলোর দিক থেকে আমরা আবার পিছিয়ে পড়তে শুরু করেছি। তো এইটা একটা ডাইকোটমি, আমরা এক ধরনের ডাইকোটমির মধ্যে দিয়ে গেছি এবং সেই ডাইকোটমিটা এখনও আছে। প্রশ্ন হচ্ছে যে এইটা আমরা কতদিন এইটা সাস্টেন করতে পারবো, আমরা কতদিন এটা ধরে রাখতে পারবো, এটাকে কি আমরা এই মডেল অফ ডেভেলপমেন্ট, এই মডেল অফ গভর্নেন্স, এই মডেল অফ পলিটিক্যাল সিস্টেম আমাদের মতো রাষ্ট্রের জন্যে, সমাজের জন্য এটা কার্যকরী কিনা। সেই ক্ষেত্রে আমরা গত 1.5 বছর 2 বছরে আমরা একটা এক্সপেরিমেন্টেশন দেখেছি যে এর থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা এবং কিছু রিফর্মের কথাবার্তা হয়েছে, রিফর্ম প্রপোজ করা হয়েছে। বাট এখন পর্যন্ত আমরা গত 2.5 মাসে নতুন সরকারে যা দেখছি যে মনে হচ্ছে আমরা পুরানো সাইকেলে ফেরত যাচ্ছি। ডেভেলপমেন্টটাকে আসলে একদম বলতে গেলে পলিটিক্যাল ডিসকোর্স হিসেবে আমরা দেখেছি ব্যবহৃত হতে। এক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা কি বেশি ফোকাসে ছিল, আর সত্যিকারের ডেভেলপমেন্টটা কি হচ্ছে কিনা দেশের ক্ষেত্রে, এটা আমরা কীভাবে বুঝবো? আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট তো ডেফিনেটলি সবসময় যে কোনো সরকারের জন্য প্রায়োরিটি দিক থেকে থাকে, কারণ এটা ভিজিবল, এটা দেখা যায়। সরকারগুলো, সেটা গণতান্ত্রিক সরকার হোক, আধা গণতান্ত্রিক সরকার হোক, মানে একটা সুডো ডেমোক্রেসি হোক, অথরিটেরিয়ান রেজিম, সংখ্যাগত সাফল্য, তারা সবসময় ভিজিবল ইনফ্রাস্ট্রাকচারাল বা ভিজিবল কিছু সাকসেস দেখাতে চায়, যেটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দিয়ে দেখানো যায়। আপনি একটা পদ্মা ব্রিজ করলে, একটা যমুনা ব্রিজ করলে, আপনি কর্ণফুলী টাওয়ার করলে, মেট্রো রেল করলে এটা দেখা যায়। এখন আপনি যদি শিক্ষা খাতে অনেক উন্নয়ন করেন, এটা দেখতে আপনার, এটা ইনডাইরেক্ট বেনিফিট এবং এটা দেখতে অনেক, এটার বেনিফিট পেতে অনেক সময় লাগে, এটা দীর্ঘমেয়াদী, এটা সারা চোখের সামনে দেখা যায় না। তো বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, যারা রাজনীতিতে ছিলেন, তারা সবসময় ভিজিবল কোয়ান্টিটেটিভ ডেভেলপমেন্ট ইন্ডিকেটরের উপরে জোর দিয়েছেন। এই জন্য দেখবো যে আমরা আমাদের নাম্বার নিয়ে অনেক আলোচনা আছে যে আমাদের, ঠিক আছে, একসময় আমাদের 70% লোক দারিদ্র্যসীমার নিচে বাস করতো, এখন 20% লোক। আমাদের এক সময় 80% লোক নিরক্ষর ছিল, এখন তো এই দেখবেন যে নাম্বার, পার্সেন্টেজ, কতগুলো প্রাইমারি স্কুল হয়েছে, কতগুলো মাধ্যমিক স্কুল হয়েছে, কতশো কলেজ তৈরি হয়েছে, কতগুলো বিল্ডিং হয়েছে, আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম্বার কতশো, নিউমেরিক্যাল কোয়ান্টিটেটিভ জায়গাগুলোতে সরকারগুলো সবসময় জোর দিয়েছে। এটা হওয়ার পরে এই প্রশ্নটা করেনি বা সরকার বা পলিসি মেকাররা, যেটা করে লাভ হয়েছে কি, আমরা অনেক কোয়ান্টিটি পেয়েছি, কিন্তু কোয়ালিটির অবস্থা কি, আমাদের কি স্বাস্থ্য খাতের আপনার গুণগত মান উন্নয়ন হয়েছে কিনা, শিক্ষা খাতের গুণগত মান, আমাদের এখন অনেক স্কুল আছে, আমাদের এখন অনেক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে, কিন্তু আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেখানে জায়গা থেকে বলছি যে 70-এর দশকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতেন এবং যারা পড়াতেন, এই দুই শ্রেণীরই চাইতে কি কোয়ালিটেটিভলি আমরা অনেক আগিয়েছি কিনা সেই প্রশ্নগুলো করা হয়নি, যে স্টুডেন্টের কোয়ালিটি বেড়েছে কিনা, শিক্ষকের কোয়ালিটি বেড়েছে কিনা। তো কোয়ালিটেটিভ জায়গায় কেউই নজর দেননি, সবাই কোয়ান্টিটেটিভের জায়গায় নজর দিয়েছেন এবং ভিজিবল ইনফ্রাস্ট্রাকচারাল, এমনকি শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রেও ভিজিবল ইনফ্রাস্ট্রাকচারের দিকে নজর দেওয়া হয়েছে, যে কারণে মূল সমস্যাগুলো আপনার কখনোই নজরের মধ্যে আসেনি। যে কারণে দেখবেন এই যে হামের সংকট যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা এত বড় একটা সংকট, এই হামের বাচ্চাদের এই হামের সংকটের কারণে যে বিপুল সংখ্যক ছোট বাচ্চা মারা গেছে, এই ধরনের ঘটনা একটা অন্য উন্নয়নশীল দেশে ঘটলেও সরকারের পতন হয়ে যেত। কারণ এটা একটা, মানে আপনি শিশু মৃত্যু কিন্তু আপনার অত্যন্ত একটা মানে সেন্সিটিভ, গুরুত্বপূর্ণ এবং মানুষ এটাকে নিতে পারে না। কিন্তু আমাদের হাসপাতাল আছে, আমাদের ক্লিনিক আছে, স্বাস্থ্যকর্মী আছে, কিন্তু আমের টিকা কে দেয়নি, কেন দেয়নি, এটার উত্তর আমরা এখনও খুঁজে পাচ্ছি না। তো এগেন, যে কোয়ালিটির উপরে আমরা নজর দেইনি, আমরা মনে করেছি যে নাম্বার দেখালেই হবে। এক্ষেত্রে আমরা তো এটাকে গভর্নেন্সের একটা দুর্বলতা বলতে পারি। সো জিডিপি, এইচডিআই বা সোশ্যাল ইন্ডিকেটার্সের যে এই দুর্বলতাগুলো, এগুলোকে দেখা যায় গবেষক আসলে বিভিন্ন গবেষক ডেভেলপমেন্টাল প্যারাডক্স হিসেবে বলেন। এই ক্ষেত্রে আপনার মতামতটা কি? প্যারাডক্সের কথা ওই যে যেটা বলা হয় যে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আমাদের
বাহ্যিক অর্থে বলেন, আমরা ম্যাটেরিয়ালিস্টিকলি বলি, আমাদের একটা উন্নয়ন হয়েছে। আমাদের যাদের 70-এর দশকে জন্ম হয়েছে বা তার আগে জন্ম হয়েছে, আমরা বাংলাদেশের দারিদ্র্যকে দেখেছি। বাংলাদেশের একসময় গ্রামে গেলে অসংখ্য মানুষকে দেখা যেত যে যারা খালি পায়ে হাঁটেন, অসংখ্য ছোট শিশুকে দেখা যেত যারা একটা পেট মোটা পিলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে গায়ে কাপড় নাই। এই জায়গা থেকে বাংলাদেশ একটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের জায়গায় গেছে, ব্যাপারে সন্দেহ নাই। আমরা যখন স্বাধীন হয়েছি আমরা 7.5 কোটি মানুষ ছিলাম, কিন্তু 74 সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। এখন আমরা 18 কোটি মানুষ, কিন্তু বাংলাদেশে একটা দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হবে ও মানুষ না খেয়ে মারা যাবে, এটা আমরা কেউই বিশ্বাস করি না। বাংলাদেশের অর্থনীতিবিদরাও করেন না, বিদেশি অর্থনীতিবিদরাও করেন না। তার মানে আমাদের অর্থনীতির উল্লম্ফনের জায়গা থেকে একটা বড় উল্লম্ফন হচ্ছে। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে ইংল্যান্ডের পার ক্যাপিটা ইনকাম ডাবল করতে তাদের 57 বছর লেগেছে। বাংলাদেশে আমাদের পার ক্যাপিটা জিএনআই, গ্রস ন্যাশনাল ইনকাম, এটা ডবল হয়েছে 26 বছরে, মানে ইংল্যান্ডের অর্ধেক সময়। এটা ছোটোখাটো অর্জন নয়। একমাত্র চায়নাকে বাদ দিলে, যে কিনা ডাবল ডিজিট ইকোনমিক গ্রোথ, অলমোস্ট 1 বিলিয়ন পিপুলকে পভার্টি লাইন থেকে, এটা বাদ দিলে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মতো এই ধরনের দ্রুততম সময়ের মধ্যে এবং ইংল্যান্ডে তখন 1 কোটি মানুষ ছিল, বাংলাদেশে প্রায় 12 কোটি 14 কোটি মানুষকে এই 26 বছরের মধ্যে পার ক্যাপিটা জিএনআই ডবল করা গেছে। তো এগুলো আমাদের সাফল্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং এটা অনেকের জন্য ঈর্ষণীয় সাফল্য। আমাদের লাইফ এক্সপেক্টেন্সি যেভাবে বেড়েছে সেটা একটা ঈর্ষণীয় সাফল্য, দারিদ্র্যের হার কমাটা ঈর্ষণীয় সাফল্য, এমপ্লয়মেন্ট জেনারেশন, এগুলো আমাদের জন্য একটা সাফল্য, ব্যর্থতা সহই বলছি, এই ব্যাপারে সন্দেহ নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের যখন ইকোনমিক গ্রোথ বেড়েছে, একই সাথে আমাদের গভর্নেন্স ট্র্যাজেক্টরি নিচের দিকে নামতে শুরু করেছে। আমাদের করাপশন পারসেপশন ইন্ডেক্স, আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকের গভর্নেন্স ইয়ারলি ইন্ডিকেটরে দেখেন, অ্যাকাউন্টেবিলিটি, আপনার রুল অফ ল, এগুলো প্রত্যেকটা জায়গায় আমরা এখনও মাইনাসে আছি আর কি। তো এইটাকে আপনার অনেক অর্থনীতিবিদ গবেষকরা বলছেন দিস ইজ দ্য প্যারাডক্স, যে আমরা অর্থনৈতিকভাবে আগিয়েছি, বাট আমরা শাসনের দিক থেকে আমরা একটা বাজে শাসনের দিকে গেছে, এবং এটা চলমান আর কি। আমাদের বাজে শাসনের পরিস্থিতি এখনও পর্যন্ত উন্নতি হয়নি। গত 1.5 বছরে সংস্কারের কিছু চেষ্টা হয়েছে, তারপরেও আমার মনে হয় না যে আমরা ওটাকে থামাতেও পেরেছি আর কি, আমরা এখনও নিচের দিকে যাচ্ছি। সো দিস ইজ দ্য প্যারাডক্স। পলিসি মেকিংয়ের যে ইনক্লুসিভনেসটা, এই প্রশ্নে আসলে আপনার গবেষণায় দেখা গেছে যে ডেমোক্রেটিক পার্টিসিপেশন, এথনিসিটি, রিলিজিয়ন, জেন্ডারের দিক থেকে আসলে ভিন্ন। এই বৈষম্যগুলো কি মূলত স্ট্রাকচারাল, নাকি এখানে আসলে ডেলিবারেট পলিটিক্যাল ইকোনমি আছে বলে আপনার মনে হয়? এটা বোথ আর কি। যে ধরেন আপনার তো স্ট্রাকচারাল বাধা তো আছেই, আর তার সাথে তো পলিটিক্যাল ইকোনমি এটার সাথে যুক্ত হয়েছে, এবং এই বৈষম্যের একটা মানে বাংলাদেশের ওই যে সেটা আপনার আগের প্রশ্নের সাথে, আমাদের যতই অর্থনৈতিক উন্নতি বেড়েছে, আমাদের সেই সাথে গিনি কোএফিসিয়েন্ট বা আমাদের বৈষম্যের পরিমাণও তত বৃদ্ধি পেয়েছে। আপনার এখন আমরা বলতে পারি, যেমন আমি গতকালকে একটা মে দিবসের আলোচনা অনুষ্ঠানে ছিলাম, এবং তখন আলোচনা হচ্ছিল যে আমাদের শ্রমিকদের জীবনমানের উন্নতি ঘটেছে কি ঘটে নাই। তো এক সেন্সে বললে যে হ্যাঁ, আপনি 70-এর দশকের তুলনায় তো একজন শ্রমিকের জীবনমানের উন্নয়ন ঘটেছে, কারণ তার পার ক্যাপিটা ক্যালোরি ইনটেক বেড়েছে। একজন শ্রমিকের ঘরে এখন আপনি বস্তির মধ্যে একটা টেলিভিশন বা একটা ফ্রিজ দেখতে পাবেন। আবার আপনি যদি এখন দেখেন যে 70-এর দশকে একজন শ্রমিকের সাথে তার মালিকের অর্থনৈতিক বৈষম্যের যে মাত্রা ছিল, তার থেকে মাত্রা এখন বহু গুণে বৃদ্ধি পেয়েছে। সো বৈষম্যটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সুযোগ সুবিধা যেমন বেড়েছে, কিন্তু তার তুলনায় বৈষম্য অনেক বৃদ্ধি পেয়েছে। এটা কি বাংলাদেশের জন্য ইউনিক কিছু না? ইউনিক কিছু না। আপনি যদি দেখেন, এটা ইন্ডিয়ার ক্ষেত্রে হয়েছে, ব্রাজিলে হয়েছে, এটা সাউথ আফ্রিকাতে হয়েছে, চায়নাতেও কিছুটা হয়েছে। সো দিস ইজ আপনি যেটা বলেছেন যে এটা তো একটা স্ট্রাকচারাল দিকই আছে। সেই স্ট্রাকচারাল দিকটা হচ্ছে যে ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমের মধ্যে উন্নয়ন ঘটেই হচ্ছে যে আপনার বৈষম্য তৈরি করার। আপনি বৈষম্য না তৈরি করে আপনি উন্নয়ন ঘটাতে পারবেন না। আপনি যত বেশি উন্নয়ন ঘটাবেন তত বৈষম্য বাড়বে, তত আপনার ধনী গরিবের পার্থক্য বাড়বে, সেটা নারী পুরুষের পার্থক্য অন্যান্য জায়গা থেকেও বাড়তে থাকবে। আর তার সাথে তো অবশ্যই আপনার যোগ হয়েছে যে আমাদের যে গভর্নেন্সের প্যাটার্ন বা পলিটিক্যাল ইকোনমিক সিস্টেম, রাজনৈতিক দলগুলোর যে চরিত্র,
তারা এটাকে বজায় রাখতে চেয়েছে বা এটাকে তারা চলমান রাখতে চেয়েছে, যে জন্য এটা দুটো একসাথে হয়ে আপনার এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তার একটা এই বৈষম্যের প্রতিফলন তো আমরা 5ই আগস্টে দেখেছি, যে বৈষম্যের বিরুদ্ধেই তো 5ই আগস্ট হয়েছে আর কি। সেটা হয়তো চাকরির কোটার বিরুদ্ধে, বাট এটা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধেই মানুষের এক ধরনের ক্ষোভ থেকে আপনার হয়েছে আর কি। জি, একটা অ্যাকাউন্টেবল রাষ্ট্র গড়তে হলে ইনস্টিটিউশন, পলিসি আর মানসিকতা, কোনটাকে আপনি ফার্স্ট অর্ডার প্রবলেম হিসেবে মনে করেন? আমার মনে হয় যে ইনস্টিটিউশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যদি ইনস্টিটিউশনাল চেঞ্জটা না আসে তাহলে আপনার পলিসির চেঞ্জটা আসবে না। আর মানসিকতা বা ব্যক্তির পরিবর্তনটাকে আমি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না, কারণ বাংলাদেশে যে স্ট্রাকচারাল গভর্নেন্স প্রবলেমের মধ্যে আমরা এখন বসবাস করছি, আপনি সবচাইতে দক্ষ, যোগ্য এবং সৎ লোককে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠানের উপর বসিয়ে দিলেও বাংলাদেশে আপনার গভর্নেন্স ডেলিভারি করতে পারবেন। আমি অনেক সময় ক্লাসরুমে এটা বলি যে আমাদের দেশে অনেকেই মালয়েশিয়াকে একটা রোল মডেল মনে করে। তো আমি বলি যে মাহাথির মোহাম্মদকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের সমস্যার সমাধান হবে কিনা? হবে না। আপনি বারাক ওবামাকে নিয়ে এসে বসাই দিলেও আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। সো ইটস নট অ্যাবাউট ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স অর ওই সৎ লোক, যোগ্য লোকের বিষয় না শুধুমাত্র, কারণ প্রতিষ্ঠানগুলো এমনভাবে করাপ্ট হয়েছে, এমনভাবে ডিসরাপটিভ হয়ে গেছে যে আপনি প্রতিষ্ঠানকে ঠিক না করলে আপনি পলিসি ঠিক হবে না, বাট পলিসি এবং প্রতিষ্ঠান ঠিক না হলে আপনার মানুষ ঠিক। সো আগে আমরা অনেক সময় আগে মানুষকে বসাই আর কি, বিকজ আমাদের এখানে এই ধরনের একটা চিন্তাভাবনা আছে। তো সেইটা আমার কাছে মনে হয় যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন। এখন প্রশ্ন হলো যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন কিভাবে হবে? প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য আমরা বহুবার চেষ্টা করেছি এবং বহুবার ব্যর্থ হয়েছি। সো আমরা 90-এর দশকে যখন গণতন্ত্র ফেরত আসলো তখন আপনার সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য রেহমান সোবহান কমিশন তৈরি করা হয়েছে, তারা রিপোর্ট দিয়েছেন। এরপরে 2006 সালে মিলিটারি কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আপনার বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আর এইবারে আমরা তৃতীয়বারের মতো দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রাতিষ্ঠানিক পরিবর্তনটা হয় না কেন? এটার আমার কাছে একটা ব্যাখ্যা হচ্ছে, বা আমি মনে করি যেটা নিয়ে এবারও আলোচনা হয়নি, যে আমরা কেন প্রতিষ্ঠানকে পরিবর্তন করতে ব্যর্থ হই সেই গবেষণাটা করা হয়নি। আমাদের দেশে যারাই সংস্কারের পক্ষে কথা বলেন, সংস্কার নিয়ে কাজ করেন, প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে প্রস্তাবনা করেন, যেমন এইবারে 11টা কমিশন হয়েছে, পরে 12তম কমিশনে ঐক্যমত্য কমিশন হয়েছে, তারা খুব ভালো রিপোর্ট দিয়েছেন। কিন্তু বাংলাদেশের সমস্যাটা এইটা না যে আপনি কত ভালো সংস্কার প্রস্তাব করতে পারেন। ভালো সংস্কার প্রস্তাব 1991 সালেও করা হয়েছিল, 2006 সালেও করা হয়েছিল, এখনও করা হয়েছিল। সংস্কার কেন ব্যর্থ হয় সেই গবেষণাটা না করা পর্যন্ত, সেইটা না জানলে আপনি সংস্কারকে আপনি পরিচালনা করতে পারবেন না। আপনি ভলিউমাস রিপোর্ট তৈরি করবেন, যেটা এবারও হয়েছে, এবং এগুলো আপনার শেষ পর্যন্ত শেলফে থাকবে আর কি, এই সংস্কার ইমপ্লিমেন্ট। এবং এবার যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি, যে পার্লামেন্টে অলরেডি যে বিএনপির দল হিসাবে তারা পরিষ্কার করে দিয়েছে যে তারা তাদের পছন্দ মতো সংস্কারের বাইরে তারা আর কিছুই করবে না। তো এইটা কেন আমার নিজের কাছে প্রশ্ন, একজন গবেষক হিসাবে, যে যারা আমাদের সংস্কার প্রস্তাব করেছেন তাদের বুঝতে এটা কষ্ট হলো, বা তারা কেন ব্যর্থ হলেন, যে বিএনপির মতো একটি দল তাদের রাজনৈতিক চরিত্রের কারণে সে কেন সংস্কার করবে না এবং তাকে দিয়ে সংস্কার করানো যাবে না, এটা তারা কেন বুঝতে ব্যর্থ হলেন যদি বিএনপি ক্ষমতায় আসে আর কি। তো সেটা তো আমি মনে করি যে আমাদের সংস্কারগুলো প্রস্তাবগুলো খুবই, আমি সরি টু ইউজ দ্যাট ওয়ার্ড, খুবই বায়বীয়। দ্বিতীয় হচ্ছে যে এটা খুব বেশি মাত্রায় এটি বিদেশি ধারণা প্রসূত এবং আমদানিকৃত। আমরা মনে করি আচ্ছা ঠিক আছে, এই ধরনের সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ইউরোপে কাজ করেছে, এই ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার নিউজিল্যান্ডে কাজ করেছে, এটা আমাদের এখানে কাজ করবে, আমরা এখানে নিয়ে আসি। এটা কাজ করে না, এটা এইভাবে কাজ করবে না। তো সেটা বারবারই আমরা একই ভুল করছি। আমরা কিছু ইম্পোর্টেড আইডিয়া নিয়ে আসছি, এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি এবং সেটা ব্যর্থ হচ্ছে। এখানে আমি আপনাকে আরেকটু যদি এখানে বিস্তারিত বলি আর কি, যেমন আমাদের এইবারের সংস্কারের মধ্যে এমন কিছু প্রস্তাবনাকে রাখা হয়েছে যেটাকে আপনার বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেটার সাথে মিলিয়ে আপনার চিন্তা করা হয়নি। যেমন দেখবেন আপনি যে আমাদের সংস্কার প্রস্তাবকরা সবাই খুব জোর দিয়ে বলেন যে আর্টিকেল 70 কনস্টিটিউশন থেকে সরিয়ে দিলে আপনার বাংলাদেশের পার্লামেন্ট খুব এফেক্টিভ হবে। এইখানে আমার একটা বড় দ্বিমত আছে। দ্বিমতটা হচ্ছে যে আপনি যে আলোচনাগুলো কোথাও করা হয়নি সংস্কার প্রস্তাবনাগুলোর মধ্যে, যে বাংলাদেশ একটি
পরিবার ভিত্তিক দ্বিদলীয় ব্যবস্থার মধ্যে শাসিত হয়েছে 56 বছর, মাঝে 10 বছর যদি আপনি এর সাথে 9 বছর শাসনামল বাদ দেন, আমরা দুটো পরিবার ভিত্তিক দ্বিদলীয় শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম। যখন পরিবার ভিত্তিক আপনি ফ্যামিলি বেসড পলিটিক্যাল হেরিডিটারি পলিটিক্যাল সিস্টেমের মধ্যে থাকেন, সেখানের সংস্কার আর আপনার নন হেরিডিটারি পলিটিক্যাল সিস্টেমের সংস্কার এক হবে না। আপনি যদি বিএনপিতে আপনি যদি আজকে আর্টিকেল 70 উঠিয়ে দেওয়ার পরে এটা কি বিএনপির মতো দলে সম্ভব যে একজন এমপি সে তার দলের বিরুদ্ধে ভোট দিবে? এটা সম্ভব না, কারণ আমাদের এই পলিটিক্যাল কালচারের মধ্যে এটা যায় না। একই রকমভাবে আপনারা যখন আমরা প্রস্তাব দিচ্ছি যে দলীয় প্রধান এবং সরকার প্রধান এক হতে পারবে না, শুনতে ভালো লাগবে, এটা খুবই অন্যান্য দেশে আছে, কিন্তু এটা পরিবার ভিত্তিক দলের জন্য এই সংস্কার কোনোই লাভ হবে না। আমি একটু আপনাকে ডাইরেক্টলি বলি যে ধরেন বা এখন বিএনপির প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক জিয়া, জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল, এখন এবং তারেক জিয়া দলের প্রধান থাকতে পারবেন না, তাতে কি তারেক জিয়ার ক্ষমতার বিন্দুমাত্র কোনো কমতি বা খামতি হবে? মির্জা ফখরুলের কি এই ক্ষমতা আছে যে তারেক জিয়ার সিদ্ধান্তের বাইরে দলীয় কোনো একটা ছোট সিদ্ধান্ত নেওয়া? নাই, কারণ এটা পরিবার ভিত্তিক একটা রাজনৈতিক দল। তো আপনি এই সংস্কারগুলো নিয়ে এত মানুষ উত্তেজিত, এত মানুষ এটাতে কোনো পরিবর্তন ওইভাবে আসবে না। তো সেই জন্য রাজনৈতিক দলের সংস্কারের যে আলাপ ছিল সেটা করা হয়নি। আমাদের এখানে পলিটিক্যাল কালচার কীরকম, এটার সাথে অ্যাডজাস্টেবল রিফর্মগুলোকে আমরা এনেছি কিনা সেটা করা হয়নি। বিদেশে কাজ করেছে, ওখানে এটা হয়েছে, আমরাও তাহলে এটা ফলো করি, এই ধরনের মানসিকতার জন্যে আমরা বারবার ব্যর্থ হয়েছি, এখনও ব্যর্থ হব আমার ধারণা, এবং ব্যর্থ হচ্ছি। ভবিষ্যতে এই একই প্রক্রিয়া থাকলে সংস্কার আবার ব্যর্থ হবে। তো আমার মূল বক্তব্য হচ্ছে যে প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ, কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কার কেন ব্যর্থ হয় এইটার উপরে সবচেয়ে বড় গবেষণা আগে হওয়া উচিত, তারপরে সংস্কার প্রস্তাবনা, যে বিশেষ করে প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা করা উচিত। আপনি তো একজন গবেষক, অনেকদিন ধরে এগুলো নিয়ে কাজ করছেন, তো কী ধরনের সংস্কার এরকম পরিবারতান্ত্রিক দেশের জন্য আসলে মানে কেমন সংস্কার হওয়ার পর আসলে আমরা এই সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবো? যেটা হচ্ছে ধরেন আপনি বললেন যে অন্যান্য দেশে হয়েছে, আমাদের দেশে কাজ করবে না, তো আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন যে এই দিকটা চেঞ্জ করলে প্রাতিষ্ঠানিকভাবে হয়তো গুড গভর্নেন্সের দিকে আমরা এগোতে পারবো। না, ওই যেটা আমি বললাম যে প্রথম জিনিসটা হচ্ছে যে আপনার সোশ্যাল অ্যান্ড কালচারাল কম্পিটিবিলিটি। আমি যে প্রস্তাবটা করছি সেটা কি কালচারালি সোশ্যালি আমার সাথে কম্পিটেবল কিনা। আমার কালচারের সাথে যদি কম্পিটেবল না হয়, সোশ্যাল নর্মস ভ্যালুসের সাথে কম্পিটেবল না হয়, তাহলে তো এটা আসবে না, এটা করা যাবে না। আমরা একটা পুঁজিবাদী পাশ্চাত্যের লিবারেল ডেমোক্রেটিক মডেল আমাদের এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। এখন আমাদের এখানে ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেটিক মডেল কাজ করবে না। এখন আমি এটা বললাম, আপনি বলবেন যে স্যার এটা তো আমরা জানি যে এটা মানে সবচেয়ে আইডিয়াল মডেল, কাজ করবে না কেন? আমি আপনাকে বলছি, কারণ হচ্ছে আপনি গণতান্ত্রিক সমাজ যারা তৈরি করেছে ওয়েস্টার্ন সোসাইটিগুলো, তারা তাদের সোসাইটির প্রত্যেকটা লেভেলের মধ্যে তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, কালচারালি সোশ্যালি। আপনি ওয়েস্টের পরিবারগুলো গণতান্ত্রিক, আপনার স্কুলগুলো গণতান্ত্রিক, বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক, কর্মক্ষেত্র গণতান্ত্রিক, সমাজ গণতান্ত্রিক, তারপর রাষ্ট্র গণতান্ত্রিক। বাংলাদেশের মতো দেশে আমরা তো আমাদের পরিবারগুলোকে গণতান্ত্রিক করতে চাই না, এবং আমাদের কালচারের সাথে এটা যায় না। এটা ভালো মন্দের বিষয় না, মানে আমাকে পরিবারকে গণতান্ত্রিক করতে হবে এর কোনো মানে নাই, যে ওরা করেছে দেখে আমার করতে হবে তা না। আমি কি ওয়েস্টের মতো করে আমি আমার ছেলে মেয়েকে শিক্ষা দিতে রাজি আছি বাংলাদেশে যে তুমি আর আমি ইকুয়াল, এবং আমি যদি তোমাকে বকা দিই তুমি পুলিশে 999-এ ফোন করে বলতে পারো যে আমাকে অ্যাবিউজ করেছে? না, আমরা তো সেই ধরনের সমাজ চাই না, বিকজ আমাদের সমাজ আলাদা। এটা কিন্তু রাইট অ্যান্ড রং না। তো আমার সমাজ, আমার পরিবার এবং আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো যখন নন ডেমোক্রেটিক কালচারের মধ্যে থাকবে, অল অফ এ সাডেন, এমনকি আমাদের দলগুলো নন ডেমোক্রেটিক, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আমাদের ফ্যামিলি বেসড পলিটিক্সে, তা আমি হঠাৎ করে বলবো যে শুধু রাষ্ট্রে গণতন্ত্র হবে, এটা তো হবে না। তার মানে আপনার কালচারের সাথে কম্পিটেবল না। আমি যা বলছি রাষ্ট্রে প্রতিষ্ঠা করব, সেটা তো তলা থেকে সাপোর্টেড না। তো এখন তলা থেকে সাপোর্টেড যেটা, সেই ধরনের আমাদের হাইরার্কিক বেসড সোসাইটি, আমাদের এখানে নর্মস ভ্যালুসগুলো ভেরি মাচ হাইরার্কিক্যাল। আমরা লয়ালিটিতে, ওবিডিয়েন্সে, যে সিনিয়র জুনিয়রকে জুনিয়ররা সিনিয়রদেরকে ওবে করবে, সিনিয়ররা জুনিয়রদেরকে টেক কেয়ার করবে, এই ধরনের সিস্টেমে স্ট্রাকচারের মধ্যে কোন গভর্নেন্স কাজ করে সেটা খুঁজে বের করতে হবে। এটা আমি বললে আবার একটা বিতর্ক তৈরি হবে। বাট ইফ ইউ লুক ইনটু চায়না,
সো চায়না হ্যাজ ডিসাইডেড যে ঠিক আছে আমরা আমাদের কালচারাল নর্মসের সাথে যেটা চাই সেই রকম একটা সিস্টেম। তারা মূলত যদিও আমরা কমিউনিস্ট বলি, বাট বেসিক্যালি তারা সোশ্যালি কনফিউসিয়ানিজমের ভ্যালুস ফলো করে, এবং কনফিউসিয়ান ভ্যালুজের মধ্যে যে হায়ারার্কি, রুলস, নর্মস, ওবিডিয়েন্স অ্যান্ড লয়ালিটির যে মানে এগুলো সেটার সাথে মিলিয়ে তারা প্রতিষ্ঠানগুলোকে তৈরি করেছে, এবং সেটা তাদেরকে কাজে দিচ্ছে, তাদের ডেলিভারি দিচ্ছে, তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট, গভর্নেন্স, রুল অফ ল এগুলো আসছে আর কি। তো আমি বলছি না যে চাইনিজ মডেল ফলো করতে হবে, বাট আমি বলছি আমাদেরকে খুঁজে বের করতে হবে বাংলাদেশের জন্য হুইচ মডেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট। ওই তুলে এনে বসালে কাজ করবে না। আমরা যদি স্থানীয় সরকার ডিসেন্ট্রালাইজেশন নিয়ে একটু কথা বলি, আপনি ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিতে গভীরভাবে গবেষণা করেছেন। আপনার সেই ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্সটা যদি বলেন, আপনি কী দেখেছিলেন সেখানে? আসলে স্থানীয় সরকারের ক্ষমতাহীনতার মূল কারণটা কি ফিসকাল নাকি পলিটিক্যাল, বা এটা কি ডিফারেন্ট? এটা আবার ওই যে আমি ওই আগের ঘটনা থেকে বলি, যখন আমি এটা ফিল্ড ওয়ার্ক করছিলাম অনেক বছর আগে, আমি যখন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে কমিটিগুলো, যে স্ট্যান্ডিং কমিটিগুলো স্থানীয় সরকারের, সেটা সম্বন্ধে আমাকে কিছু বলেন। ওনাদের অধিকাংশ বললেন যে ওনাদের জানা নাই যে স্থানীয় সরকার পরিষদে স্ট্যান্ডিং কমিটি গঠন করার কথা। শুধুমাত্র কিছু চেয়ারম্যান বললেন যে এটা কাগজে কলমে আমাদের কিছু কমিটি ফর্ম করে আমাদেরকে ডিসির কাছে পাঠানো হয়, ওইটা উনি বললেন যে আলমারি থেকে বের করে দেখাতে হবে। এগুলো কোনো কাজ করে না। সিম্পল হচ্ছে বিকজ অন্য দেশেও স্ট্যান্ডিং কমিটি করেছে ইউনিয়ন পরিষদে, আমাদেরও স্ট্যান্ডিং কমিটি করতে হবে। তো এখন সমস্যাটা হচ্ছে এগেইনও যে আমি আবার কালচারাল ডাইমেনশনে ফেরত যাই, যে স্থানীয় সরকার কাজ করে না। এটার কারণ হচ্ছে যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার কাছে জনগণের যে প্রত্যাশা আর আমাদের আইনগুলো যা বলছে এটার মধ্যে সাংঘর্ষিক আছে। জনগণ আপনার স্থানীয় সরকারের কাছ থেকে একটা ব্যাপকভাবে উন্নয়ন আশা করে, আবার একই সাথে জনগণ আইন প্রণেতাদের কাছ থেকেও উন্নয়ন বা মানে ডেভেলপমেন্ট ডেলিভারি আশা করে। তো এইটা তখন কনফ্লিক্টিং জায়গায় যায়। আমরা থিওরিটিক্যালি বলছি, আপনি যদি সংস্কার রিপোর্টগুলো পড়েন, যে আইন প্রণেতারা কিছুতেই উন্নয়ন কাজে সম্পৃক্ত হবে না, কিন্তু আপনি কিন্তু ভোট চাচ্ছেন। যখন এমপিরা ভোট চেতে যাচ্ছে তখন এমপি বলছে আমি এখানে রাস্তা তৈরি করে দিব, ওখানে মাদ্রাসা বানাবো, ওই জায়গায় কালভার্ট করব, কলেজ। তো আপনি তো মানুষ ভোট দিচ্ছে তাকে উন্নয়নের জন্য, আইন বানানোর জন্য না। এমপি আইন বানালো কি বানালো না, এতে আমাদের ভোটারদের কিছু যায় আসে না। তো আপনি ভোটারের যে আকাঙ্ক্ষা সেটার সাথে আপনার এমপির কাজের আপনার সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এমপি এসে আবার আপনার যেহেতু সে কমিট করেছে যে আমি ডেভেলপমেন্ট ডেলিভারি দিব, সে ইউনিয়ন পরিষদের কাজের উপর খবরদারি করছে, সেখান থেকে রিসোর্স নিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো এই জায়গায় ডিমার্কেশনটা, কোঅর্ডিনেশনের একটা বড় সমস্যা আছে। ফিসকাল ইস্যু তো অবশ্যই আছে, যে আপনার আমাদের স্থানীয় সরকারের হাতে যথেষ্ট আমরা অর্থ দিতে পারছি কিনা। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটি সেন্ট্রালাইজ গভর্নমেন্ট হিসাবে এটা অত বড় সমস্যা না। অনেক বেশি সমস্যা হচ্ছে যে ডিমার্কেশন অফ রেসপন্সিবিলিটি, যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কী করবে, উপজেলা চেয়ারম্যান কী করবে, ইউএনও নিজে কী করবে, আর এমপি কী করবে, এটার মধ্যে ডিমার্কেশন এবং ক্লিয়ার মানে সেপারেশন অফ অ্যাক্টিভিটিসগুলো না থাকলে আপনার এই সমস্যাটা খুব সহজে মিটবে না। আর যেটা বললাম যে আমাদের এখানে এমন অনেক কিছু করা আছে, যেমন যে স্ট্যান্ডিং কমিটির কথাটা যেটা বললেন, এটাকে আসলে করা হয়েছে যে পার্লামেন্টারিতে একটা আপনার বিভিন্ন কমিটি থাকে, আপনারা জানেন, সেটাকেই স্থানীয় পর্যায়ে একটা প্র্যাকটিস করা। এটা পৃথিবীর অনেক দেশে কাজ করে, কিন্তু বাংলাদেশে এটাতে আপনার আমরা গত 50 বছরে দেখেছি যে এটা নিয়ে আপনার আসলে কারোর কোনো আগ্রহ নাই, যারা স্থানীয় সরকার চালান তাদেরও আগ্রহ নাই। তো এগুলো রিভিজিট করার দরকার আছে, যে আমাদের কোন পদ বা কোন অফিসগুলো রাখা দরকার আছে, কোনটা রাখা দরকার নেই। মূল কথা হচ্ছে গভর্নেন্সের জায়গা থেকে যেটা কাজ করছে না সেটাকে হয় বন্ধ করেন অথবা সেটাকে রিফর্ম করেন। তা নাহলে আপনার অসংখ্য প্রতিষ্ঠান রেখে দিয়ে আপনি রিসোর্সের মানে এক ধরনের ওয়েস্টেজ করছেন আর কি। আমরা শহর আর গ্রামের যে বৈষম্যটা দেখতে পাই সেবাদানের ক্ষেত্রে বা আরও বিভিন্ন বিষয় নিয়ে, এই ক্ষেত্রে আসলে গভর্নেন্স ফেইলিওরটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? মানে এটা কি একটা র্যাশনাল পলিটিক্যাল চয়েস, নাকি আসলে লোকাল ক্যাপাসিটিটাকে দুর্বল রাখা হচ্ছে ইচ্ছাকৃত বা ভাবে, ওর অন্যান্য বিভিন্ন কারণ থাকতে পারে এখানে? মানে ঠিক ইচ্ছাকৃতভাবে আমি বলবো না, মানে শহর আর গ্রামের মধ্যে বাংলাদেশের যে বৈষম্যটা, এটা আপনার ঐতিহাসিকভাবে এইভাবে চলে এসছে, এবং
আমরা যদি দেখি যে মানে আমার কাছে মনে হয় বাংলাদেশ একটা গ্র্যাজুয়ালি ইজ গোয়িং টু বিকামিং এ সিটি স্টেট। আপনি এখন যদি ঢাকার বাইরে আপনি বাসে যান বা গাড়ি করে যান, একটা পর্যায় পর্যন্ত গেলে আপনি গ্রাম খুঁজে পেতে আপনাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে, অনেক ভিতরে ঢুকতে হবে। তো সেটার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ সবসময় মনে করেছে যে তার উন্নয়ন মানে হচ্ছে তার শহরে চলে আসা। শহরেগুলোতেই স্কুলগুলো ভালো হয়েছে, যতটুকু বেশি সেবা পাওয়া যায় হাসপাতালের জায়গা থেকে সেগুলো হয়েছে আর কি। তো রাষ্ট্র এটা চেষ্টা করেছে, কিন্তু রিসোর্সের শর্টেজের কারণে, প্ল্যানিংয়ের আপনার দুর্বলতার কারণে আপনার এই বৈষম্যটাকে ওইভাবে নিতে পারেনি। কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন বাংলাদেশের সত্যিকার অর্থে পাবলিক সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে শহরেও সার্ভিস ডেলিভারির অবস্থা খারাপ, গ্রামেও ডেলিভারির অবস্থা। পৃথিবীর অনেক দেশ আছে আমাদের পার্শ্ববর্তী, আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন দেখবেন যে এটা আরও ব্যাপক এই পার্থক্যটা শহর ও গ্রামে, বা নেপালের মতো দেশ যেখানে জিওগ্রাফিক্যাল ডিফারেন্সিয়েশন অনেক আর কি। তো এইটা বেসিক্যালি ইজ নট অনলি দ্য প্রবলেম অফ দ্য আরবান ভার্সেস রুরাল, ইটস এ স্ট্রাকচারাল প্রবলেম অফ দ্য পাবলিক সেক্টর সার্ভিস ডেলিভারি সিস্টেম। আপনি কি শহরের পাবলিক হাসপাতালে খুব ভালো চিকিৎসা পাওয়া যাচ্ছে? মানে হ্যাঁ, হয়তো গ্রামের গেলে আরেকটু খারাপ পাওয়া যাচ্ছে, এবং সেটা কমিয়ে আনার চেষ্টা করতে হবে, সেটা ঠিক। কিন্তু এটার মূল জায়গাটা হচ্ছে যে আমরা সার্ভিস ডেলিভারির কোয়ালিটির জায়গাতে এমফেসিস না করে কোয়ান্টিটির জায়গায় করাতে শহর গ্রাম দুই জায়গাতেই সমস্যা তৈরি হচ্ছে। পলিসি ইমপ্লিমেন্টেশনের গ্যাপ নিয়ে একটা প্রচলিত ব্যাখ্যা হলো হচ্ছে ক্যাপাসিটি ফেলিওর। এক্ষেত্রে আসলে আপনার গবেষণা অনুযায়ী এটি কি সত্যি ক্যাপাসিটির সমস্যা, নাকি হচ্ছে একটা নন ইমপ্লিমেন্টেশন, ডেলিভারিটলি একটা নন ইমপ্লিমেন্টেশন, বা কারো কারো স্বার্থ আছে যেখানে নীতিটা আসলে কার্যকর হয় না, এই ধরনের কাজ? মানে একটা হচ্ছে যে ধরেন আমি পলিসির ছাত্র হিসেবে বুঝি বা মানে যেটা মনে করি যে বাংলাদেশের মতো দেশে বা সাউথ এশিয়াতে এই ট্রেন্ডটা দেখা যায় যে আপনার পলিসি মেকিংয়ে আমরা যত এফোর্ট দেই এবং পলিসি মেকিংকে আমরা যত গুরুত্বপূর্ণ মনে করি, ইমপ্লিমেন্টেশনের জায়গায় গিয়ে আমরা সেই আগ্রহটা বা এনার্জিটা ধরে রাখতে পারি না। আমরা ক্লাসরুমে অনেক সময় পড়ানোর সময় বলি যে সাউথ এশিয়াতে স্পেশালি বাংলাদেশে পলিসিজ আর মেড টু বি ফরগটেন। পলিসি তৈরি করা হয় যেটা একসময় ভুলে যাওয়া হবে, এটা শেলফে থাকবে, এটা ইমপ্লিমেন্ট করতেই হবে এমন কোনো না। একটা পলিসি নেওয়া হয়েছে বলে কি এটা ইমপ্লিমেন্ট করতে হবে এমন তো কোনো কথা নাই। আমি আপনাকে একটা ব্যক্তিগত উদাহরণ দেই যে আমরা একসময় আমার বিশ্ববিদ্যালয় থেকে আমরা ইউজিসিতে একটা প্রজেক্ট অ্যাপ্লাই করলাম হিকাপের আন্ডারে। তো এবং আমাদেরকে বলা হলো যে আমরা হিকাপ প্রজেক্ট পেয়েছি, আমরা একটা নতুন কারিকুলাম ডেভেলপমেন্ট করব। সো আমরা কারিকুলামটা ডেভেলপ করলাম। এবার ইউজিসির কাছে বললাম যে আমাদেরকে যেহেতু কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে নতুন একটা মাস্টার্স প্রোগ্রাম, এখন আমরা এটাকে শুরু করতে চাই, আপনাদের পারমিশন দেওয়া লাগবে। তো ওনারা এটা দিতে দেরি করলেন, অনেকক্ষণ সময় লাগালেন, 2 বছর চলে গেল। তখন আমরা একবার বললাম যে আপনারা তো ফান্ড করলেন কারিকুলাম ডেভেলপ, এখন এটা যদি আমরা কারিকুলাম ডেভেলপ করা হয়েছে এটা যদি ইমপ্লিমেন্ট না করি, তখন ওনারা অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি বললেন যে আমরা কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য ফান্ড দিয়েছি দেখে এটাকে এখন ইমপ্লিমেন্ট করতে হবে এমন তো কোনো কথা নাই। তো বাংলাদেশে এই মাইন্ডসেটটা রয়ে গেছে যে ঠিক আছে পলিসি হবে, অনেক নতুন নতুন আইন হবে, নতুন নীতিমালা হবে, নীতিমালাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যদি আনইউটিলাইজ থাকে। এইটার একটা বড় কারণ হচ্ছে যে আমরা অনেক ফ্লাশি আপনার কথাবার্তা পছন্দ করি। আমরা মনে করি যে আমি একটা খুব বিরাট একটা নীতি নিয়েছি, এইটাই যথেষ্ট মানুষকে খুশি করার জন্য। এবং আপনি দেখবেন যে আমাদের সরকারগুলো আসলে কিন্তু অনেক কমিটমেন্ট নিয়ে আসে, পলিটিক্যাল কমিটমেন্ট, ইলেকশন কমিটমেন্ট, ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে অনেক কিছু থাকে। এটা ইমপ্লিমেন্ট না করলে কিন্তু কারোর জন্য কোনো শাস্তি হয় না, বা এটার জন্য ভোটাররা যে কাউকে শাস্তি দেন যে আচ্ছা ঠিক আছে আপনারা তো গত বছর বলেছিলেন এটা করবেন, এটা করেন নাই। তো ওইটা আসলে একটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলোর বা যারা এই পলিসিগুলোর জন্য ড্রাইভিং ফোর্স, তাদের দিক থেকে কমিটমেন্টের অভাব এক নাম্বার। ক্যাপাসিটির অভাব তো অবশ্যই আছে। সিভিল সার্ভিসে গত 50 বছরের ক্যাপাসিটির আপনার অনেক ঘাটতি তৈরি হয়েছে। কিন্তু সেটার চাইতেও বড় সমস্যা যেটা আমি মনে করি যে বাংলাদেশের গভর্নমেন্ট অফিসগুলোতে বা সার্ভিস ডেলিভারি সেক্টরে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে মিসম্যানেজমেন্ট অ্যান্ড করাপশন। যারা আছেন তারা যে সার্ভিস দেওয়ার জন্য যোগ্য না ব্যাপারটা তা না, তারা যথেষ্ট যোগ্য, তারা অনেকেই ট্রেনিং প্রাপ্ত, কিন্তু তারা এটা করার জন্যে যে
সিস্টেমটা কাজ করা দরকার বা তাদেরকে বাধ্য করার জন্য, সেটা হয় না। কেন আমি এটা বললাম, আপনি দেখবেন যে যখন বাংলাদেশে ক্রাইসিস তৈরি হয় তখন এই সিভিল সার্ভিসই আবার বেস্ট সার্ভিস ডেলিভারি করে। যখন একটা ডিজাস্টার হয় তখন আপনি দেখবেন যে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, ইউনো থেকে শুরু করে, ডিসি থেকে শুরু করে প্রত্যেকেই এফিশিয়েন্টলি আপনার ক্রাইসিস হ্যান্ডেল করতে পারে, যে কারণে বাংলাদেশকে রোল মডেল মনে করা হয়। সত্যিকার অর্থে আমি মনে করি যে অনেক ক্ষেত্রেই সত্যি এটা ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা রোল মডেল। তার মানে আমরা ক্রাইসিস হলে ডেলিভারি করি, নর্মাল সময়ে আমরা ডেলিভারি করি না। তার মানে তো ক্যাপাসিটির সমস্যা না, ক্যাপাসিটির সমস্যা হলে তো তাহলে আমি ক্রাইসিসের সময় তো আমরা করতে পারতাম না। তাহলে এটার মানে পলিটিক্যাল পার্টিগুলোর উদ্যোগ বা আগ্রহ বা ফোর্স করা। আরেকটা হচ্ছে আমি না করলে তো আমার কোনো শাস্তি হয় না। আমি যদি সার্ভিস ডেলিভারি না করি, আমি যদি ওই যেটা বললাম যে আপনি ইউজিসি 1 কোটি টাকা দিল একটা বিশ্ববিদ্যালয়কে একটা কারিকুলাম বানানোর জন্য, তারপরে সেই কারিকুলাম বানায় শেলফে রেখে দিল, এই জন্যে তো ইউজিসিরও কিছু এসে যাচ্ছে না, বিশ্ববিদ্যালয় তো আর কী করতে পারে। তো ওই জন্য আপনার ওই যে পানিশমেন্ট সিস্টেমটা যেহেতু নাই, যে আমি সার্ভিসটা ডেলিভারি না করলে আমার কি হবে, এবং করাপশন অ্যান্ড মিসম্যানেজমেন্ট, এইটা মিলিয়ে সমস্যাটা তৈরি হয়েছে। সিটিজেন্স ট্রাস্ট নিয়ে নরওয়ে বাংলাদেশে একটা জয়েন্ট সার্ভে করেছেন, সেখানে ইনফর্মাল গভর্নেন্স সিস্টেমে নাগরিকদের যে আস্থা ব্যাপারটি নিয়ে লিখেছেন। বাংলাদেশের মানুষকে আসলে ফর্মাল স্টেটে আস্থা রাখে, কতটা আস্থাশীল এখনো পর্যন্ত? মানে হ্যাঁ এবং না আর কি, এটা বাংলাদেশ না, এটা সাউথ এশিয়াতে বা এশিয়ার অনেক দেশেই ইনফর্মাল গভর্নেন্স স্ট্রাকচার আপনার এখনও অনেক বড় আস্থা। যেমন আমাদের এখানে সালিশের ব্যাপার আছে, আমাদের সামাজিক ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এখনও মানুষ মনে করে যে অনেক কিছুই ইনফর্মালি সোসাইটির মাধ্যমে সমাধান করা সম্ভব। তো স্টেটের উপরে বাংলাদেশের বা রাষ্ট্রের উপরে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে আস্থা কম, এটা আনকমন না। সারা পৃথিবীতেই জনগণ প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে রাজনৈতিক দলকে ট্রাস্ট করে না, সিভিল সার্ভিসকে ট্রাস্ট করে না, এটা একটা ন্যাচারাল ট্রেন্ড। তো এইটা বাংলাদেশের জন্য ইউনিক না, বরঞ্চ বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের রিসার্চ যেটা দেখিয়েছে যে অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশে জনগণের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে আস্থা কিছুটা বেশি। বরঞ্চ আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা কিছুটা, এটার কারণ হতে পারে যে জনগণ অনেক ক্ষেত্রেই তারা জানে না যে তাদের কী কী অধিকার পাওয়ার কথা বা তাদের কী সার্ভিস পাওয়ার কথা। আমরা এই গবেষণাটা করার সময় আমরা একটা ময়মনসিংহের একটা হাসপাতালে কিছু রোগীকে জিজ্ঞেস করছিলাম স্বাস্থ্যসেবার ব্যাপারে তাদের আস্থা কীরকম। তো এই রোগীগুলো বারান্দায় শুয়েছিল, তারা ভিতরে বেড পায় নাই। তো আমরা জিজ্ঞেস করলাম যখন যে হাসপাতালের সেবার ব্যাপারে আপনি কতটা আস্থাবান বা খুশি, তারা বললেন যে আমরা খুব খুশি আর কি। তো এটা তো আপনার খুবই একটা অস্বাভাবিক ব্যাপার। তাই বললাম যে আপনারা কিভাবে খুশি, আপনি তো ভিতরে বেড পান নাই। বলে যে না, আমি তো এখানে অনেক লোক আর মানে ডাক্তাররা খুব ব্যস্ত। আমি বললাম তাহলে কি আপনি ডাক্তারকে দেখাতে পেরেছেন? বলেন না, ডাক্তারকেও দেখাতে পারি নাই, কিন্তু আমি দেখতে পেয়েছি একবার যে ডাক্তার হেঁটে গেছেন। আমি যে একবার ডাক্তারকে দেখতে পেয়েছি এটাতেই আমি খুশি আর কি। মানে উনি জানেন না যে ওনার কোনটা ন্যূনতম সেবা পাওয়ার কথা। তো এইটা একটা মেবি, যেহেতু এক্সপেকটেশন খুব কম, আপনার ওই তুলনায় আস্থাটা অনেক সময় বেশি হয়ে যায়। কিন্তু এটা আনইউজুয়াল না। বাংলাদেশে হিস্টোরিক্যালি সেনাবাহিনীর উপর আস্থা সবচেয়ে বেশি। এটা সবসময়, এটা কোনো মানে আমরা ব্যর্থই দেখিনি। আমরা এটা সিরিজ ডাটা করেছি, 2008 থেকে 5 বার আমরা এই সার্ভেটা করেছি। হায়ার জুডিশিয়ারির উপরে আস্থা বেশি, আর পুলিশের উপরে আস্থা তুলনামূলকভাবে কম। এনজিও গভর্নেন্স নিয়ে আপনি প্রশ্ন করেছেন ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে। এক্ষেত্রে আসলে সিভিল সোসাইটি কি রাষ্ট্রের ওয়াচডগ হিসেবে কাজ করতে পারছে, নাকি সে নিজে এক ধরনের পাওয়ারের স্ট্রাকচার হয়ে উঠেছে? মানে সিভিল সোসাইটি কনসেপ্টটা তো ধরেন আমাদের একটা পাশ্চাত্যের একটা ধারণা থেকে 80 দশক 90 দশকের পর থেকে এসছে, এবং এটা অনেক দেশেই ওয়াচডগ হিসাবে কাজ করেছে। বাংলাদেশের 90-এর দশকে যখন সিভিল সোসাইটি কনসেপ্টটা আপনার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তারপর থেকে আমরা দেখেছি যে অনেক কাজ হয়েছে। একসময় এনজিও মুভমেন্ট বলি আমরা, রাইটস বেসড যে মুভমেন্টগুলো, তারা একটা বড় প্রভাব সমাজের মধ্যে রেখেছেন। কিন্তু আমার হচ্ছে যেটা মনে হয় যে 2000 সালের পর থেকে, এবং বিশেষ করে 2008-এর পর থেকে সিভিল সোসাইটির একটা বড় ডিক্লাইন হয়েছে। এবং সিভিল সোসাইটির ডিক্লাইন হওয়া না হলে আপনার ধরেন শেখ হাসিনার যে এক ধরনের ফ্যাসিজম, এটার উত্থান হতো না আর কি। যেহেতু সিভিল সোসাইটি, আমরা যদি দেখি যে সেই সময় সাংবাদিকরা তার স্তুতি করেছেন, বুদ্ধিজীবীরা স্তুতি করেছেন, শিক্ষকরা করেছেন,
আইনজীবীরা করেছেন, প্রত্যেকেই মানে যাদের তাকে সমালোচনা করার কথা। সিভিল সোসাইটির জেনারেল কাজ হচ্ছে টেলিং দ্য ট্রুথ টু দ্য পাওয়ার। তো আমরা সেটা দেখি নাই যে কয়েকজন বাদে, এবং যারা করতে গেছেন তারা কেউ গুম হয়েছেন, নানান রকম হয়রানির শিকার হয়েছেন, কিন্তু মোটা দাগে মূল সিভিল সোসাইটি, এমনকি আজকে যারা আমরা কনভেনশনাল সিভিল সোসাইটি, বাংলাদেশের প্রধান পত্রিকাগুলো, বাংলাদেশের প্রধান মিডিয়া হাউসগুলো, বাংলাদেশের প্রধান প্রধান বুদ্ধিজীবীরা, তারা প্রত্যেকেই আপনার রাষ্ট্র এবং সরকারের সাথে কম্প্রোমাইজ করে চলেছেন। এবং সেইখান থেকে আমি বাংলাদেশের সিভিল সোসাইটির এই ট্র্যাডিশনাল কনভেনশনাল সিভিল সোসাইটির খুব ভালো ভবিষ্যৎ দেখি না, কারণ তাদের ক্রেডিবিলিটি তারা হারিয়েছেন, তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আপনি যদি এখন ইয়াং ছেলে মেয়েদের সাথে কথা বলেন, তারা এদেরকে চেনে না। আমার মতো যারা একটু মধ্যবয়সী তারা তাদেরকে চেনে, এবং তাদের কথা গুরুত্ব হিসাবে ওনারা কেউই দেখে না। বাংলাদেশে ট্র্যাডিশনাল মিডিয়া অলরেডি তার গুরুত্ব হারিয়েছে। ইয়াং জেনারেশনের কাছে সোশ্যাল মিডিয়া হচ্ছে সোর্স অফ ইনফরমেশান। তো আমি দেখি যে আনলেস অ্যান্ড আনটিল যে সিভিল সোসাইটি পুরোপুরিভাবে তার রোলে আবার ফেরত আসে, তা না হলে বাংলাদেশে আর আমি খুব ভালো ভবিষ্যৎ দেখি না আর কি। এক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন, নাগরিক অংশগ্রহণ সংকুচিত হলে রাষ্ট্র ও সমাজের মধ্যে কি ধরনের একটা পরিবর্তন আসে? না, সেটা তো যেটা বললাম, যখনই নাগরিক অংশগ্রহণ শুধু সংকুচিত না, নাগরিক অংশগ্রহণ বা সিভিল সোসাইটির অংশগ্রহণ যখন একটা অত্যাচারী রাষ্ট্রের পক্ষে চলে যায়, তখন আপনার সরকার আপনার পুরোপুরিভাবে অনিয়ন্ত্রিত হয়ে যায় আর কি। এবং সেই অনিয়ন্ত্রিত সরকার বা রাষ্ট্রের আমরা প্রমাণ গত 15 বছরে শেখ হাসিনার আওয়ামী লীগের শাসন আমলে দেখতে পেয়েছি, এবং সেটা বাংলাদেশের জন্য একটা বড় ক্ষতির কারণ হয়েছে। এটা যে বাংলাদেশে শুধু হয়েছে তা না, আমরা এখন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এটা হয়তো একটা গ্লোবাল ট্রেন্ড আর কি, যে আপনার যেহেতু রাষ্ট্র অনেক বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠছে, সিভিল সোসাইটির স্পেস কমে যাচ্ছে, সেটাও একটা কারণ হতে পারে। জি, আপনি রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে দুটো বই লিখেছেন, এর মধ্যে মোরাল ও এথনোগ্রাফিক দৃষ্টিকোণ থেকে, আরেকটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ও ভালনারেবিলিটি নিয়ে। এত কাছ থেকে দেখার পর এটাকে আপনি ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন বা ক্যারেক্টারাইজ করবেন? রোহিঙ্গা সমস্যাটা তো ধরেন এটা একটা দীর্ঘ আলোচনা, আর আমার গবেষণার যেহেতু গত কয়েক বছরের মূল জায়গা এটা, রোহিঙ্গার সমস্যাটা বর্তমানে আমি মনে করি যে বাংলাদেশের ফরেন পলিসির একটা প্রধান সমস্যা হচ্ছে রোহিঙ্গা সমস্যা। এখন এইটাকে আমরা কিভাবে ডিল করব সেইটার ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যারা পলিসি মেকার আছেন তারা অনেকগুলোই বড় আকারের ভুল করেছেন। প্রথম ভুলটা যেটা আমি মনে করি, এবং যেটা আমি 2017 সাল বা 18 সাল থেকে বলার চেষ্টা করেছি, যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবর্তনটা আপনার এই মুহূর্তে একটা বাস্তবিক সমাধান না আর কি। অবশ্যই এটা লং টার্মে আমাদের জন্য ওইটাই সমাধান। তারা আমাদের নাগরিক না, তারা আরেক দেশের নাগরিক, তাদেরকে ফেরত পাঠানোটাই আমাদের কাজ। কিন্তু আমরা যদি মায়ানমারের সিচুয়েশন বুঝে থাকি, মায়ানমারের ইন্টারনাল ডিনামিক্স বুঝে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে এইটা আসলে এই মুহূর্তে একটি অর্জনযোগ্য আপনার সমাধান নয়। একটা বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে মায়ানমার নিয়ে গবেষণা করা এবং মায়ানমারের এক্সপার্ট লোকজনের অভাব আছে। আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশই আছে যারা তাদের নেবারিং কান্ট্রির উপরে বিশ্ববিদ্যালয়গুলো বলেন, গবেষণা প্রতিষ্ঠানগুলো বলেন, এই জায়গাগুলোতে তারা এক্সপার্ট সেন্টার তৈরি করে, ব্যক্তি তৈরি করে। যখন 2017 সালে রোহিঙ্গারা আসলো, আপনি জানেন যে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির একটা প্রধান গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে BIISS। তো বিসের আমি একজন গবেষককে জিজ্ঞেস করেছিলাম 2018 সালে যে আপনাদের ওখানে রোহিঙ্গা নিয়ে গবেষণা কে করেন বা মায়ানমার নিয়ে গবেষণা কে করেন। ওনার উত্তর ছিল যে কেউ করে না। তো আপনি চিন্তা করেন যে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির প্রধান গবেষণা প্রতিষ্ঠানে মায়ানমার নিয়ে কোনো গবেষণা সেল নাই, এখনও নাই, এবং এটার জন্য কোনো স্পেশালাইজড আপনার গবেষক নাই। বাংলাদেশে মায়ানমারের ভাষা বোঝে এরকম কয়জন মানুষ আছেন? আপনি তো একটা দেশ সম্বন্ধে জানতে গেলে, তার রাষ্ট্র বুঝতে গেলে তার ভাষা জানতে হবে। আপনার খুব, আমার জানা মতে 2-1 হাতে গোনা আছেন। তো মায়ানমার ইজ আননোন টেরিটরি ফর আস। মায়ানমারকে আমরা চিনি না, জানি না, যদিও তারা আমাদের নেবার। এমনকি বাংলাদেশ যে মায়ানমারের একটা নেবার, এটা রোহিঙ্গা সংকট হওয়ার কারণে বেশিরভাগ মানুষ জানতো না। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ছিল আমরা শুধুমাত্র ইন্ডিয়া দিয়ে ঘেরা। তো এখন আপনার মায়ানমারের ভিতরে কি হচ্ছে, মায়ানমারের ভিতরে সিভিল ওয়ারের কী সিচুয়েশন, ওখানে সিভিল সোসাইটি রোহিঙ্গাদেরকে কিভাবে দেখে,
এইটার জিওপলিটিক্যাল ইমপ্লিকেশন কি, এখানে চায়না কী চায়, ইন্ডিয়া কী চায়, আমেরিকা কী চায়, এগুলো সব কিছুর সাথে এই সমস্যাটা জড়িত। এটা খুবই কমপ্লেক্স একটা সিচুয়েশান এবং এইটার কোনো সহজ সমাধান এই মুহূর্তে আমাদের হাতে নাই। 11 লক্ষ মানুষ, এটা হয়তো 12 লক্ষ 13 লক্ষ মানুষে পরিণত হবে। এরা বাংলাদেশে আছে এবং আরও দীর্ঘদিন বাংলাদেশে থাকবে। আমাদের গবেষণা দেখিয়েছে যে পৃথিবীর যে কোনো শরণার্থী সমস্যার সমাধান করতে গড়ে 17 বছর সময় লাগে। সেটা আপনি আমরা সিরিয়ান রিফিউজি ক্রাইসিস বলি বা এর আগে আফ্রিকায় বিভিন্ন রিফিউজি, গড়ে 17 বছর লাগে। তো বাংলাদেশে এই মুহূর্তে আপনি যদি 17 থেকে 26 দেখেন, আমরা 8 বছর পার করেছে, আরও 9 বছর যদি আমি ওই গ্লোবাল গড় ধরি। তো আমি যদি ধরে নেই যে রোহিঙ্গার আরও 10 বছর বাংলাদেশে থাকবে, তাহলে রিপ্যাট্রিয়েশন তো আমাদের লং টার্ম গোল, আমরা তাদেরকে ফেরত পাঠাতে চাই। তাহলে এখন যদি আরও 10 বছর তারা এখানে থাকে, তাহলে আমাদের করণীয় কী? আমরা কি তাদেরকে বসিয়ে খাওয়াতে থাকবো? এবং আমরা, আপনি জানেন যে আপনার ফান্ডিং কমে আসছে বিকজ অফ দ্য ইউক্রেন ওয়ারে। আপনার এখন ইউরোপিয়ান আমেরিকানদের একটা বড় আপনার রেফিউজি ফান্ড চলে গেছে ইউক্রেনিয়ান রেফিউজিদের জন্য। তো সেই জায়গাতে বাংলাদেশ এই যে একটা বিশাল জনগোষ্ঠীকে বসিয়ে রাখছে, এটার জন্য নানান সমস্যা তৈরি হচ্ছে। একটা হচ্ছে যে ক্যাম্পগুলোতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরেট করছে, ড্রাগস ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, প্রস্টিটিউশন, এই ধরনের প্রবলেমগুলো তৈরি হচ্ছে। র্যাডিক্যালাইজেশনের মতো কিছু সমস্যা হয়তো তৈরি হতে পারে। তো এইটা হচ্ছে একটা দিক আর কি। তো এখন এই জায়গাতে বাংলাদেশের আমার গবেষণার হচ্ছে যে আমাদের এই মুহূর্তে তাদেরকে কিছু স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া দরকার, তাদেরকে কিছু এডুকেশনাল ফ্যাসিলিটিস তাদেরকে দেওয়া দরকার, যাতে তারা কিছু ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি ক্যাম্পের ভিতরে থেকে করতে পারে। নট নেসেসারি যে তাদেরকে অ্যাসিমিলেটেড হওয়া বা বাংলাদেশ সোসাইটির সাথে মিশে যাওয়ার সুযোগ দেওয়াটা কোনোভাবে উচিত হবে। কিন্তু এইটা বলার পরও মনে রাখতে হবে যে তাদের সাথে আমাদের কালচারাল কিছু মিল থাকার কারণে আমরা চাইলেও বছরের পর বছর তাদেরকে আলাদা রাখতে পারবো না। কোনো না কোনো সময় তারা চাইলে, আমি ক্যাম্পগুলো খুব মানে ঘন ঘন ভিজিট করি প্রতি 3-4 মাসে। আপনি যা দেখবেন যে ক্যাম্প থেকে যে কেউ চাইলে বেরোতে পারে এবং সে চাইলে কুড়িগ্রাম চলে যেতে পারে, সে চাইলে। এবং আমাদের রোহিঙ্গারা আপনার বাংলাদেশে এনআইডি নিয়েছে, ভোটার হয়েছে, কেউ কেউ সৌদি আরব চলে গেছে, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। তো এইটাকে ওই দৃষ্টি থেকে দেখে আমাদেরকে একটা কম্প্রিহেন্সিভ সাস্টেনেবল সলিউশনের দিকে যেতে হবে, যে তাদেরকে আমাদের এমন কিছু এনগেজমেন্টের মধ্যে রাখতে হবে যাতে তারা কিছু ইনকাম জেনারেটিং কাজের মধ্যে থাকতে পারে এবং যখন তারা ফেরত যাবে তখন এই স্কিলগুলো তাদের কাজে লাগবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে রোহিঙ্গারা ওখানে ফেরত যাওয়ার পরিস্থিতি কখনো তৈরি হবে না আন্তর্জাতিক চাপ এবং ডিপ্লোমেসির মাধ্যমে। আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা পৃথিবীতে আর এখন কাজ করে না। আমি খুব স্ট্রং স্টেটমেন্ট দিলাম। ইন্টারন্যাশনাল লিগ্যাল সিস্টেম, রুলস বেসড অর্ডার, এগুলো ভেঙে পড়ছে। আমি ঠিক পড়েছে বলি নাই, আমি বললাম ঠিক আছে, ভেঙে পড়ছে। তো আপনার আশা করার কোনো কারণ নাই যে জাতিসংঘ চাইলে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবে। এবং এগুলো আমরা কিছুটা আমরা ইমোশনাল, জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এসে প্রফেসর ইউনুস ওনাদের সাথে একবেলা ইফতার করে বলেছেন আগামী রমজানে তারা ওখানে ফেরত যাবেন এবং ওখানে ঈদে প্রফেসর ইউনুস বলছেন যে জাতিসংঘের মহাসচিবকে তারা ডেকে এনে ওখানে ঈদের সেমাই খাওয়াবে। শুনতে ভালো লাগে, আপনার ইমোশনাল রেটরিক, এগুলো হবে না। জাতিসংঘের কোনো ক্ষমতা নাই। জাতিসংঘের কথায় আপনার মায়ানমার সরকার বা কোনো আর্মস গোষ্ঠী তাদেরকে ফেরত নেবে না এবং আন্তর্জাতিক কোনো শক্তি এখন মায়ানমার নিয়ে তারা আগ্রহী না। আপনি দেখছেন যে ইউক্রেন ওয়ার, ইরান ওয়ারের কারণে এটা একটা ফরগটেন ইস্যুতে পরিণত হয়েছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে কোনো আলাপ আলোচনা নাই। এই সমস্যাটা বাংলাদেশকে এককভাবে সমাধান করতে হবে। এটা প্রথমে বাংলাদেশকে মনে রাখতে হবে। এখানে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, ইন্ডিয়া, চায়না কেউ এসে এটা হেল্প করবে না। আর একটা জটিলতা তৈরি হয়েছে যে আমরা রোহিঙ্গারা যেই জায়গা থেকে এসছে, এটাকে আরাকান বলে, রাখাইন স্টেট, এই জায়গাতে এখন মায়ানমার গভর্নমেন্টও এখানে পাওয়ারে নাই। একটা সিভিল ওয়ার চলছে মায়ানমারে, এখানে আরাকান আর্মি তার ক্ষমতা দখল করে নিয়েছে এবং পুরো বাংলাদেশ বর্ডারটা আরাকান আর্মি চেকপোস্টগুলো কন্ট্রোল করে। এটা হচ্ছে একটা আপনার নন স্টেট অ্যাক্টর। এখন নন স্টেট অ্যাক্টরের সাথে আপনাকে নেগোশিয়েট করতে হবে এবং সেই নেগোসিয়েশন সম্ভব না যদি না এখন এমন একটা আলোচনায় আমি যাচ্ছি যেটা আর একটু বিতর্কিত। সেটা হচ্ছে যে যদি রোহিঙ্গারা তারা এমন কোনো শক্তি প্রদর্শন করতে পারে যে সেই শক্তির কারণে তাদেরকে নিতে তারা বাধ্য হবে। এটা ছাড়া আপনার নেগোসিয়েশন, ডিপ্লোমেসি, ইন্টারন্যাশনাল প্রেশারের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না। সেটা একটা জিওপলিটিক্স, মিলিটারি সলিউশন, বাট আমার মনে হয়
ওইটার দীর্ঘ আলোচনা হয়ে যাবে। এটাকে কি আমরা রিজিওনাল জিওপলিটিক্যাল ফেলিওর হিসেবে ডিফাইন করতে পারি? আমার মানে রিজিওনাল জিওপলিটিক্যাল ফেলিওর বললে আপনি যদি ওইভাবে বলেন যে হ্যাঁ আপনার হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল অর্ডার, রুলস বেসড অর্ডার, ওই জায়গা থেকে যে হ্যাঁ চায়না তার রোল প্লে করে নাই, ইন্ডিয়া তার রোল প্লে করে নাই, সবাই নিজের স্বার্থ দেখেছে, কিন্তু দেখারই তো কথা মানে চায়না কেন বাংলাদেশের স্বার্থ দেখে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশকে সাহায্য করবে? চায়নার সাথে মায়ানমারের বর্ডার আছে, তার ব্যবসা বাণিজ্য আছে, সে তো বাংলাদেশের চাইতে মায়ানমার চায়নার কাছে অনেক গুরুত্বপূর্ণ দেশ। ইন্ডিয়ার কালাদান পোর্ট আছে আপনার আরাকানে, সে তার নিজস্ব স্বার্থ দেখবে। তো এখানে বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের উপর অতি নির্ভরশীল হয়েছে, সেটাও একটা ভুল যে আমরা আমাদের মতো করে মানে এটা এখন বাংলাদেশকে প্রথমে মেনে নিতে হবে, স্বীকার করতে হবে এটা আমাদের সমস্যা, আমাদের সমাধান করতে হবে, কেউ করবে না। এখন সেটা আমরা কিভাবে করব সেই আলোচনাটা পলিসি লেভেলে হওয়া লাগবে। পলিসি থিঙ্কিংয়ে এটা নিয়ে যথেষ্ট প্রাধান্য দিতে হবে এবং এটা একটা ডেটারেন্ট ফোর্স হিসাবে আপনার রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে আর কি। এটার সিম্পল পিসফুল ওয়েতে এটার ফেরত যাবে না আর কি, কারণ আরাকান আর্মি ওই জায়গাটা দখল করেছে, তারা যুদ্ধ করে। তো তাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো যুদ্ধ করে মায়ানমার গভর্নমেন্টের কাছ থেকে জায়গাটা দখল করেছি, রোহিঙ্গারা তো যুদ্ধটা করে নাই, তো আমরা রোহিঙ্গাদেরকে ছেড়ে দিব কেন? যদিও এটা শুনতে ইনহিউম্যান লাগে, বাট দ্যাটস দ্য রিয়ালিটি। আপনি সার্ক কান্ট্রিজে পাবলিক সেক্টর এইচআর ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছেন, সেক্ষেত্রে আসলে সাউথ এশিয়াতে গভর্নেন্স নিয়ে যে তুলনা করেছেন, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মধ্যে যেসব দেশ আসলে আপনি সবচেয়ে বেশি যেগুলোকে নিয়ে কাজ করেছেন, কোন দেশ বাংলাদেশের সবচেয়ে বেশি, কোন দেশ থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি শেখার আছে? আমি দুইটা উদাহরণ দেবো, মানে যদিও ধরেন আমার দীর্ঘ গবেষণার কাজ আছে সাউথ এশিয়া রিজনের কম্পারেটিভ স্টাডি নিয়ে, বাট আমি একটা কন্টেম্পোরারি স্টাডি আমি এখন যেটা করছি সেই জায়গা থেকে, যে আপনি জানেন যে সাউথ এশিয়া 3টা দেশে আপনার রিসেন্টলি আপরাইজিং হয়েছে। 2022 সালে শ্রীলঙ্কায়, যেটা ওরা আরাগালিয়া বলে, 2024 সালে বাংলাদেশে আপরাইজিং হয়েছে, 2025 সালে নেপালে আপরাইজিং হয়েছে। এবং এই দুটো আপরাইজিং থেকে বাংলাদেশের শেখার আছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের আপরাইজিংটা যদিও অনেক বেশি ইন্টেন্সিভ ছিল, 1400 মানুষ মারা গেছে, প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন, অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ পালাতে বাধ্য হয়েছেন, একটা সহিংস একটা মানে বিশাল একটা গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। কিন্তু নির্বাচন যখন হয়েছে এই 3 দেশে, একমাত্র বাংলাদেশের ক্ষেত্রে দেখা গিয়েছে যে পুরনো ট্র্যাডিশনাল পলিটিক্যাল ফোর্স আবার পাওয়ারে এসছে। যদিও তারাও অভ্যুত্থানের অংশ ছিল, কিন্তু ট্র্যাডিশনাল ফোর্স পাওয়ারে এসছে। শ্রীলঙ্কায় কিন্তু আপনার একেবারে পুরোপুরিভাবে আপনার অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে যারা পাওয়ারে এসছেন, যদিও এটা পুরনো রাজনৈতিক দল, একটা বামপন্থী, কিন্তু তারা 2/3 মেজরিটি নিয়ে এসছেন এবং ইজ এ ভেরি নিউ লিডারশিপ। এবং আপনার সেই লিডারশিপটা তাদের প্রেসিডেন্ট যিনি হয়েছেন তিনি একদম নতুন রাজনীতিবিদ একজন, আর পার্লামেন্টেও আপনার তারা 2/3 মেজরিটি নিয়ে এসে, এবং এটা সম্পূর্ণ নতুন একটা মুভ। নেপালে আরও ম্যাসিভলি আপনার এই পরিবর্তনটা হয়েছে, যে নেপালে আপনারা জানেন যে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি একজন র্যাপার, উনি কাঠমান্ডুর মেয়র ছিলেন, 35 বছর বয়স, এবং যে ক্যাবিনেট এবং আপনার কনভেনশনাল ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টির স্টলওয়ার্ড সমস্ত লিডাররা পরাজিত হয়েছে ইলেকশনে। আপনার নেপালি কংগ্রেস, ইউএমএলএ, মাওয়িস্ট প্রত্যেকের মেইন লিডাররা পরাজিত হয়েছে। শ্রীলঙ্কাতেও আপনার সেই একই ঘটনা ঘটেছে। তো এইটা একটা বড় কারণ হচ্ছে যে নেপাল এবং শ্রীলঙ্কায় যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন তারা আপনার খুব দ্রুত এটা অভ্যুত্থানের লিডারশিপটা তাদের হাতে নিতে পেরেছিলেন, এবং নির্বাচনটা খুব তাড়াতাড়ি হয়েছিল। বাংলাদেশে আমরা 1.5 বছর পরে নির্বাচন হওয়াতে আপনার এটার অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। তো বাংলাদেশে আমরা দেখছি যে আমরা একটা ওল্ড সিস্টেমের মধ্যে আবার ফেরত যাচ্ছি। যদিও আমাদের বাংলাদেশের গণ অভ্যুত্থানে মৃত্যুর সংখ্যা বলি, আমাদের রক্তপাতের সংখ্যা বলি, এখানে ধ্বংসযজ্ঞের পরিমাণ বলি, এটা ব্যাপক ছিল, এবং এখানে আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা ছিল আর কি। কিন্তু সেই তুলনায় আমরা প্রায় কিছুই পাচ্ছি না বলতে গেলে, এখনও অবশ্য টু আর্লি টু সে যে ফাইনাল ওয়ার্ড। বাট নেপাল শ্রীলঙ্কাতে অলরেডি তারা এমন কিছু লিডারশিপ তাদের অ্যাটলিস্ট এসছে, নতুন মুখ এসছে, নতুন পলিটিক্যাল স্ট্রাকচার এসছে, এবং অনেকগুলো রিফর্ম তারা এখন করতে পেরেছে বা অলরেডি করার মধ্যে আছে। তো আমি বলবো যে যদিও বাংলাদেশ অর্থনৈতিকভাবে নেপালের চাইতে অনেক এগিয়ে আছে, শ্রীলঙ্কা এখনও ইকোনমিক ক্রাইসিসে আছে, তাদের
বাট বাংলাদেশ এই দুটো দেশ থেকে আপনার শেখার অনেক কিছু আছে। এক্ষেত্রে আপনার গবেষণা থেকে আমরা আসলে ঠিক কোন ব্যাপারগুলোকে দায়ী করতে পারি যে আমরা নেপাল বা শ্রীলঙ্কার মতো দাঁড়িয়ে উঠতে পারিনি এত বিশাল একটা গণ অভ্যুত্থানের পরও? এটা আমার মনে হয় যে এই গবেষণা আমাকে এখনও আই কুডন্ট ফিনিশ ইট, বাট খুব জেনেরিকভাবে বলতে গেলে যে আমার কাছে যেটা মনে হয় যে আমরা লিডারশিপের জায়গা থেকে আমাদের নিজেদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মানে ঘাটতি ছিল আর কি, যে আমরা কি মানে সত্যিকার অর্থে মানে প্রথম বিষয়টা ছিল যে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন বা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তাদের নিজেদের মধ্যে একটা বড় ধরনের বিভেদ ছিল যে এটা কি আন্দোলন, এটা অভ্যুত্থান না বিপ্লব। তো এই জায়গা থেকে যেহেতু এক ধরনের মতপার্থক্য তৈরি হয়ে গিয়েছিল এবং পরিবর্তনটা কিভাবে আসবে, পরিবর্তন আনার জন্য, রিফর্ম করার জন্য কী ধরনের পদ্ধতি ফলো করতে হবে, এটা নিয়ে অনেক বেশি বিতর্ক হয়েছে। তো সেইগুলোর কারণে সম্ভবত আমরা ব্যর্থ হয়েছি, এটা আমরা বলতে পারি, বা ব্যর্থ হওয়ার পথে আগাচ্ছি এরকম বলা যেতে পারে। আর আরেকটা কারণ হতে পারে যে আমাদের মনে রাখতে হবে যে জনসংখ্যার দিক থেকে নেপাল শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশ অনেক বেশি যে একটা জনবহুল দেশ এবং আমাদের স্ট্রাকচারাল প্রবলেমটাও অনেক ইউনিক, সেটা হ্যান্ডেল করার মতো যথেষ্ট হয়তো প্রস্তুতি আমাদের দলগুলো ছিল না আর কি। তো আমি রাজনৈতিক দলের বা রাজনৈতিক লিডারশিপের আপনার এক ধরনের ঘাটতি বলবো আর কি, যেটা নেপাল শ্রীলঙ্কার ক্ষেত্রে তারা দ্রুত ওই ঘাটতিটা কাটিয়ে নতুন লিডারশিপকে আপনার সামনে নিয়ে আসতে পেরেছে। আমরা আমাদের পর্বের একদম শেষের দিকে জিওপলিটিক্স, ক্লাইমেট আর মাইগ্রেশন, এই তিনটি বৈশ্বিক চাপ একসাথে আসছে। বাংলাদেশ কি এই তিনটা বৈশ্বিক চাপকে প্রবলেম হিসেবে ডিফাইন করতে পারছে? সেক্ষেত্রে আসলে ইন্টিগ্রেটেড চ্যালেঞ্জ যা যা দরকার ছিল, কোহেরেন্ট ফরেন পলিসি বা ডোমেস্টিক গভর্নেন্স স্ট্র্যাটেজি, এই ক্ষেত্রে কি বাংলাদেশ সঠিকভাবে ডিসিশন নিতে পারছে কিনা? না, পারছে না। তো এটা খুবই হতাশার কথা যে আমরা যে রকম পৃথিবীতে এখন আগাচ্ছি বা বাস করছি, উই আর হেডিং টুয়ার্ডস এ ভেরি ভোলাটাইল, আনসার্টেন কাইন্ড অফ এ ওয়ার্ল্ড সিস্টেম, যেখানে আপনি রাইটলি বলেছেন যে একটা হচ্ছে জিওপলিটিক্স, যেটাকে আমরা যদি একটা যুদ্ধ অবস্থার মধ্যে পৃথিবী যাচ্ছে সেটাকে দেখি, ক্লাইমেট চেঞ্জ একটা বড়, এবং রেফিউজি ক্রাইসিস, এই তিনটাই বাংলাদেশের ঘাড়ের উপর চেপে বসেছে। এটা আনফর্চুনেট যে একটা নতুন গভর্নমেন্ট 2.5 মাসের মধ্যে এই সমস্যাটা বিশেষ করে একটা যুদ্ধাবস্থার মধ্যে পড়েছে। কিন্তু মানে জনগণ বা আমাদের দিক থেকে প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, এমন হতে পারে যে এটা তো আমাদের কারণে ঘটেনি, কিন্তু প্রস্তুতির জায়গাতে একেবারেই আমি মনে করি যে আমরা অনেক পিছিয়ে আছি। অন্যান্য দেশগুলো যে পরিমাণ প্রস্তুতি নিচ্ছে, যে পরিমাণ আলাপ আলোচনা করছে, ন্যাশনাল কজ, এই ধরনের পরিস্থিতিতে জাতীয় ঐক্যমত্য খুবই গুরুত্বপূর্ণ, যে সব দলগুলো একসাথে বসে তারা এই বিষয়ে সিদ্ধান্তগুলো নেবে এবং নিজেদের মধ্যে বিভেদ কমিয়ে আনবে। তো আমি মনে করি যে পৃথিবী একটা খুবই অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাচ্ছে, যেখানে যুদ্ধ, খাদ্য সংকট, আপনার জ্বালানি সংকট, আমরা যেটা পরিবেশের বিপর্যয়, এগুলো সবই হয়তো আমরা বছরের পর বছর দেখতে থাকব। এবং সেই ক্ষেত্রে যদি আমাদের রাষ্ট্রের এবং সরকারের প্রস্তুতির অভাব থাকে, তাহলে আমাদের জন্য বড় ধরনের বিপজ্জনক একটা পরিস্থিতি। যেমন আমি ছোটো একটা উদাহরণ দিয়ে আপনাকে বলার চেষ্টা করি যে আমাদের এখনও পর্যন্ত ইকোনমিক লাইফলাইন হচ্ছে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা। তারা প্রতি মাসে এখনও $3 বিলিয়ন মতো করে পাঠাচ্ছেন। কিন্তু এই যুদ্ধাবস্থা যদি চলমান থাকে তাহলে মাইগ্রেন্ট ওয়ার্কারদের রেমিটেন্সের পরিমাণ কমবে, তারা ফেরত আসবে। এইটার জন্য কি কোনো প্রস্তুতি আমি দেখি নাই যে কোনো সরকারের পর্যায়ে কোনো আলাপ আলোচনা, মধ্যবর্তী মেয়াদী কোনো পলিসি বা লং টার্ম পলিসি নেওয়া। তো এগুলো প্রত্যেকটা ব্যাপারকে আপনার মাথায় রেখে সিনারিও ড্র করে গভর্নমেন্টের প্রস্তুতি নেওয়ার, আমরা যেটা সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে হয় পলিসির ক্ষেত্রে, আমরা খুবই অ্যাডহকিজমে বিশ্বাস করি। একটা কিছু সমস্যা আসে, ওইটার সমাধান করি, তারপরে আবার আরেকটার জন্য অপেক্ষা করি, আরেকটা আসে। মানে আমাদেরকে মধ্যে লং টার্ম প্ল্যানিং বললে কিছু নাই আসলে। তো আমরা অলওয়েজ রিঅ্যাক্টিভ, যে আচ্ছা ঠিক আছে এখন তেলের দাম বেড়ে গেছে, কী করব, আচ্ছা তারপরে এখন তেলের দাম কমেছে বা কিছুটা স্বস্তি হয়েছে, তারপরে এটা নিয়ে আর এখন চিন্তা করার দরকার নেই, কিন্তু তেলের দাম তো আবার বাড়বে, তখনকার প্রস্তুতিকে এইটার আলোচনাটা মিসিং আর কি। তো এটা আমাদের স্টেটের বা রাষ্ট্রের বা সরকারের একটা ইনহারেন্ট ক্যারেক্টার আর কি। এটা থেকে এখন বেরিয়ে আসতে হবে, কারণ এখন আমরা একটা নর্মাল সময়ে বাস করছি না, আমরা একটা অ্যাবনর্মাল সময়ে বাস করছি এবং অ্যাবনর্মাল সময়ের দিকে আগাচ্ছি। তো এটা খুবই বিপজ্জনক
এবং ঝুঁকিপূর্ণ একটা সময়, যেটার জন্য রাষ্ট্রের প্রস্তুতি ছাড়া অনেক বড় বিপদ ঘটতে পারে। আমি খুব সরি যে আমি একটু পেসিমিস্টিক বা নেগেটিভ কথা দিয়ে শেষ করলাম। আমরা আশা করব যে বাংলাদেশ সরকার বিভিন্ন দিক আশা করব। চিন্তা করে ডিসিশন নেবে এবং আমরা সামনে এগিয়ে জি, যাব। জি। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।